চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা সোহেল মন্ডলের কাছে। আবারও ফিরে এলাম সোহেল ভাই আপনার কাছে। আপনাকে আসলে সোহেল ভাই বলাটা একটু কঠিন, আপনি তো ভিলেন হিসেবে আত্মপ্রকাশ করেছেন। ভিলেন ভাই কেমন আছেন আপনি বলেন? খুবই ভালো। ভিলেন হিসেবে মানে বিষয়টা শুনতে কেমন জানি লাগে। আমি আসলে অনেক এর আগেও একটা নেগেটিভ চরিত্র করেছিলাম মুসাফির নামে 2016-তে। সো এটা আমার এই ধরনের কাজ সেকেন্ড আসলে এই ছবিতে। আমার মতো বোধহয় দর্শকরা অনেকে ভুল করছেন, এই কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই বোধহয় এটা নিয়ে লেখালেখি করছে যে প্রথমবারের মতো আপনাকে ভিলেন হিসেবে দেখা কারণ গেছে। ওই সময়টা আসলে তেমন পপুলার ছিলাম না, আমি একদমই নিউ কামার ছিলাম। সো সেই জন্য হয়তো, বাট স্টিল অনেকের মনে আছে যারা সিনেমাটা দেখেছেন, যারা অনেকে কারেকশন করে দিচ্ছিলেন যে ওনার তো এটা ফার্স্ট নেগেটিভ রোল না, মানে এরকম আর কি। যাই হোক, যেহেতু এইটা মানুষের কাছে অনেক বেশি পৌঁছাইছে এবং মানুষ দেখে এনজয় করছেন, সো ভালোবাসার জায়গা থেকে বলছেন, সমস্যা নেই, ভালোই লাগছে। সমস্যা নেই। কিন্তু সোহেল মন্ডলকে তো এর আগে অনেকে অনেক চরিত্রে দেখেছে। ওটিটি প্ল্যাটফর্মে আপনাকে আমরা বোধহয় একেবারে বাংলাদেশে ওটিটির কাজ শুরু হলো যেই ফিল্মটি দিয়ে, সেখানটা তো আপনাকে আমরা পেয়েছিলাম একটা খুব দারুণ চরিত্রে চঞ্চল চৌধুরীর সাথে। আপনি নানান চরিত্রে মানুষের হৃদয় জয় করেছেন, প্রথমবারের মতো ভিলেন হিসেবে এতখানি সাড়া জাগিয়েছেন। আপনার কাছে কি মনে হচ্ছে যে আগামীতেও কি ভিলেন হিসেবে আসতে চলেছেন? ওই সেম কথাই সবসময় বলতে হয় যে টাইপকাস্ট হতে চাই না। দর্শকের আগ্রহ আছে, দর্শকের চাহিদা আছে, বাট হয়তো মুসাফিরে যেই নেগেটিভ চরিত্রটা করেছিলাম সেইটা রাক্ষসে করিনি, মানে আমার সচেতন অবস্থায়। তেমনি রাক্ষসে যেটা করেছি সেটা হয়তো নেক্সট কোনো ফিল্মে যদি কোনো নেগেটিভ চরিত্র যদি আমাকে ইন্সপায়ার করে তাহলে হয়তো নিশ্চয়ই করা হবে। বাট কেউ আমাকে মানে আপনি চাইছেন, বাট সেই ক্ষেত্রে আমার করা হয়তো হবে না। আমার আসলে ওই চরিত্র করার পিছনে কারণ থাকতে হবে, বা আমি দর্শককে নতুন কিছু দিতে পারছি কিনা, দর্শককে এন্টারটেইন করতে পারছি কিনা, সেই কারণটা যদি থাকে নিশ্চয়ই করা হবে। বাট আমি আসলে নানা রকম চরিত্র এক্সপ্লোর করতে চাই। এটাও আসলে এই নানা রকম চরিত্র এক্সপ্লোর করারই একটা উদ্দেশ্যে রাক্ষসের সাথে যুক্ত হওয়া। যখন আমি গল্পটা শুনি এবং চরিত্রটা আমাকে যখন বলেন, যে তখন আমার মনে হলো যে না, দিস ইজ দ্য কাইন্ড অফ ক্যারেক্টার যেটা আমি হয়তো এক্সপেরিমেন্ট করতে পারি। আমি ভিলেন বা প্রোটাগনিস্ট বা এই চিন্তা করে ক্যারেক্টারের সাথে যুক্ত হইনি। আমার কাছে মনে হয়েছে যে আমি কিছু কন্ট্রিবিউট করতে পারি, অ্যান্ড সেইটার ফিডব্যাক পাচ্ছি এখন যে আমার ডিসিশন ঠিক ছিল। আপনার চরিত্রের নাম ছিল সায়ান। সিনেমাতে নায়ক, নায়িকা, ডিরেক্টর, ভিলেন, এখন এমন একটা সময় এসেছে প্রত্যেকেই যার যার জায়গায় নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছে। একটা সিনেমা যদি একজন দর্শক নাম জানেন, সিনেমার ভিলেনকেও আলাদা করে চিনছেন, ডিরেক্টরকেও আলাদা করে চিনছেন। এই যে সায়ান হিসেবে আপনাকে মানুষ আলাদা করে চিনে নিচ্ছে, এটা কেমন এনজয় করছেন? খুবই খুবই এনজয় করছি। আমরা তো আসলে যখন একটা কাজ করি তখন তো আসলে এটা পপুলার হবে বা এটা মানুষ এন্টারটেইন হবে সেই চিন্তা করে আসলে কাজ করার সুযোগ হয় না। কারণ আমরা আসলে একটা আইডিয়া থেকে একটা গল্প করা হয়, সেই গল্পে নানা রকম চরিত্র থাকে, সেই চরিত্রগুলো আমরা পোট্রে করি। তো আমরা সেই পরিশ্রমটা করে যাই, এবং সেইটা যখন দর্শকের কাছে পৌঁছায় এবং দর্শক যখন এন্টারটেইনড হন তখন আসলে খুবই ভালো লাগে। কারণ তখন মনে হয় যে না, যে পরিশ্রমটা করেছি, যেই কারণে পরিশ্রমটা করেছি সেটা হয়তো সার্থক হয়েছে। সো খুবই ভালো লাগছে যে মানুষের মুখে মুখে নানা রকম চরিত্র ঘুরে ফিরছে। অনেকে আবার নায়কের চেয়ে ভিলেনকে ভালো লেগেছে এমন এসে বলে যাচ্ছে, এটা কেমন এনজয় করছেন? এটা তো ব্যক্তির ভালো লাগার জায়গা থেকে বলছেন, আই রেসপেক্ট দ্যাট। বাট স্টিল আমার যে কো আর্টিস্ট ছিলেন সিয়াম আহমেদ, ও খুবই প্রুভেন একজন অ্যাক্টর এবং খুবই ভালো করেছেন। আমার কাছে মনে হয় রাক্ষসে সে ভীষণ পরিশ্রম করেছেন। বাট হ্যাঁ, যে দর্শক তার জায়গা থেকে বিদেশি নায়িকাও ছিলেন সুস্মিতা চ্যাটার্জি। হ্যাঁ, আমরা সবাই মিলিয়ে আসলে একটা কোলাবোরেশন করার চেষ্টা করেছি যাতে সিনেমাটা ভালো হয়, সিনেমাটার গল্পটা মানুষ এনজয় করেন। তো সবারই চেষ্টা ছিল, বাট দর্শক যখন বলছেন, আই রেসপেক্ট দ্যাট। আপনাকে অ্যাকশন ফিল্মে মানে এ ধরনের অ্যাকশন ফিল্ম বাংলাদেশে ইদানিং অনেক বেশি হচ্ছে। যদিও সিনেমার সংখ্যা কম, তবে যেই সিনেমাগুলো আসছে তার মধ্যে অ্যাকশন ধর্মী ফিল্মের সংখ্যা বেশ ভালো একটা সংখ্যা বলা যায়। সে জায়গায় আপনার কি মনে হয় যে ভবিষ্যতে আপনি অ্যাকশন ধর্মী সিনেমাতে আবারও আসতে চলেছেন? আমি খুবই চাই, মানে অ্যাকশন না, মানে আমি যে বললাম কমার্শিয়াল ফিল্ম, কমার্শিয়াল ফিল্ম বা যেটাই বলেন, সব ফিল্মই আসলে কমার্শিয়াল, বাট স্টিল হয়তো এই জনরার ফিল্মটা মানুষ এনজয় করতে চায় সিঙ্গেল স্ক্রিনে, বা ম্যাস পিপল অনেক বেশি এই ধরনের গল্পকে হয়তো করে। বাট স্টিল এবারের ঈদে মনে হয় 5টা সিনেমা 5 রকমের। সো 2টো সিনেমা হয়তো একটু বেশি মাসি বা অ্যাকশন ঘরানার বা অ্যাকশন রোমান্টিক এরকম ঘরানার
জার্নার এরকম জার্নার সিনেমা আসছে, বাট ফ্যামিলি ড্রামার সিনেমা আসছে, তারপরে একটু এক্সপেরিমেন্টাল সিনেমাও আসছে এই সিনেমা এবার ঈদে, যেটা খুবই আশাব্যঞ্জক। এবং আমার ক্ষেত্রে আমি যেটা বলতে পারি যে আমি অবশ্যই অ্যাকশন ঘরানার সিনেমাও করতে চাই, বিকজ আমার মনে হয়েছে যে আমার এখানে একটা পটেনশিয়ালিটি আছে। আপনি সিনেমা দেখেছেন এই ঈদের যে সিনেমাগুলো? আমি শুধু রাক্ষস এই পর্যন্ত দেখেছি, মানে আমার নিজের সিনেমাটা দেখার সুযোগ হয়েছে, বিকজ অফ কোনো সিনেমার টিকিট পাওয়া যাচ্ছে না, যেটা আরও বেশি আনন্দের খবর যে মানুষ প্রত্যেকটা সিনেমা, যে কটা সিনেমা রিলিজ পেয়েছে, মানুষ খুব উৎসব করে সিনেমাগুলো দেখতে যাচ্ছেন, যেটা খুবই আনন্দের। আমার সিনেমা বলে বলছি না, বাকি সিনেমাগুলোও চলছেন, সেটাও খুব ভালো লাগছে। কারণ এই ধরনের সিনেমাকে মানুষ যে উৎসাহ দিচ্ছেন, নানা রকম সিনেমাকে যে মানুষ উৎসাহ দিচ্ছেন, তাতে করে ইন্ডাস্ট্রি গ্রো আপ করবে এবং আরও ভালো ভালো এরকম সিনেমা তৈরি হওয়ার উৎসাহ পাবে আর কি ডাইরেক্টররা। সো আমি খুব শীঘ্রই দেখবো বাকি সিনেমাগুলো আর কি। ভিলেন কিংবা নায়ক যাই হন না কেন, সিনেমার নায়িকার প্রতি একটা অন্যরকম আবহ তৈরি হয় আসলে পুরুষ চরিত্রদের জন্য। যদি বলা হয় ভিলেন অথবা যদি বলা হয় নায়ক, যাই হন না কেন, আগামীতে কোন নায়িকাকে আপনি সিনেমায় চান আপনার? এইটা একদমই আমার ডিসিশন না, বিকজ আপনি, অফ আপনাকে চাইতে বলিনি আসলে, বা পেতেও বলিনি, আপনাকে স্বপ্ন দেখে বলতে বলেছি। কাকে চাই এটা বলা খুবই মুশকিল, বিকজ ওভাবে কখনো চিন্তা করিনি। আপনি প্রশ্ন করেছেন বলে হলো। আই থিঙ্ক যে কোনো ভালো অভিনেত্রীর সাথে আমি কাজ করতে চাই। আমার কাছে মনে হয় যে আমরা যখন একটা গল্প করি, সেই গল্পটায় যদি আমি ফিট হই এবং তাকেও প্রয়োজন হয়, আমি তার সাথেই কাজ করতে চাই, বিকজ অফ আমার কাছে মনে হয় যে কোয়ালিটি ম্যাটার করে, মানে পারফরমেন্স ম্যাটার করে, পারফরমেন্সটাই একটা চরিত্রকে ফুটায় তোলে। সো আমি তার সাথেই কাজ করতে চাই যে আসলেই কমিটেড চরিত্রের সাথে। সো আমি এমন কারোর সাথেই কাজ করতে চাই যে অনেক বেশি কমিটেড। ওকে, আপনি কতখানি কমিটেড? ব্যক্তির জায়গা থেকে বলতে পারি 100% কমিটেড থাকি, বাট যারা কাজে নেন বা যারা কাজ দেখেন, তারা খুব ভালো বলতে পারবেন যে আসলে কতটুকু কমিটমেন্ট ছিল আমার। কোরবানির ঈদে, মানে আর খুব বেশি সময় নেই, মাসখানেক বা মাসের কিছু বেশি সময় আছে আর কি, সেখানেও আপনার একটা সিনেমা আসতে চলেছে, বনলতা সেন। এই সিনেমাটি সরকারি অনুদানের একটি সিনেমা, এটি নিয়ে কি বলতে চান? অনেক কিছু বলতে চাই, এটি নিয়ে অনেক প্রচার করতে চাই দর্শকের কাছে, বিকজ অফ এটা আমার পুরো 1 বছরের পরিশ্রমের একটা ফসল, একটা সিনেমা। মাসুদ হাসান উজ্জ্বল, যেটা আমাদের দেশে আরেকজন খুব ভালো মানের একজন ডাইরেক্টর, যিনি এর আগে 49 বাতাস বানিয়েছিলেন। সো এখন আজ সকালে এই সিনেমার একটি গান শুনছিলাম, প্রথম খুব ভালো, শিউলি ফুল নিয়ে একটি গান, খুব চমৎকার, খুব চমৎকার। উজ্জ্বল ভাই অলরেডি আমাদের টেলিভিশনে অসংখ্য সুন্দর সুন্দর নাটক দিয়েছেন, অনেক নানা রকম এক্সপেরিমেন্টাল নাটক তিনি করেছেন। তার প্রথম সিনেমার পরে এটা তার দ্বিতীয় সিনেমা, সরকারি অনুদানের সিনেমা বনলতা সেন। খুব ভালো ভালো কাস্টিং আছে। আমাদের জীবনানন্দ দাশের জীবনকে আসলে জীবনের একটা অংশ আমরা তাহলে যে চেষ্টা করেছি। সিনেমা যদিও সবই কমার্শিয়াল, সবই আর্ট ফিল্ম, তারপরেও মানুষ, সাধারণ দর্শকরা এটাকে ডিফারেন্সিয়েট করে যে এটা কি আর্ট ফিল্মের দিকে যাচ্ছে। আমরা একটা গল্প বলার চেষ্টা করেছি যে এটা কমার্শিয়াল, মানে আমার হলের টিকিট কাটলেই সেটা কমার্শিয়াল বিষয়টা তৈরি হয়। সো আমরা সেই গল্পটা, সিনেমা বানালে সেটা শিল্পের পর্যায়ে পড়ে, যেই সিনেমাই হোক, যেটা আমরা কমার্শিয়াল বলছি, সেটাও একটা শিল্প তৈরি করে বলেই সেটা মানে সিনেমা হয়। সো ওই ধরনের ডিবেটে হয়তো যাব না, তবে আমার যতটুকু ধারণা, আমরা যেভাবে সিনেমাটা তৈরি করেছি, দর্শক একটা সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স উপভোগ করবেন আর কি সিনেমা হলে, যেটা হাওয়ার ক্ষেত্রে ঘটেছে। একটা বিগ ক্যানভাস, যেটা আমরা হলে দেখতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করবো। উজ্জ্বল ভাইও তার সিনেমাটাকে, যদিও এটা একটা বায়োগ্রাফি সিনেমা, বনলতা সেন, জীবনানন্দ দাশের 7-8টা কবিতাকে একটা পোয়েটিক জার্নি দিয়েছেন। কারা আছেন এই সিনেমাতে? আপনি উজ্জ্বল ভাইয়ের কথা অনেকবার বললেন, কিন্তু আপাতত মনে হয় কাস্টিং এর ক্ষেত্রে কিছু বলা যাচ্ছে বিকজ অফ প্রফেশনাল হিসেবে রাখা হয়েছে স্ট্র্যাটেজি। তবে খায়রুল বাশার আছেন আমার সহকর্মী, আরেকজন সহশিল্পী। আমি আর খায়রুল বাশার এই সিনেমা অন অফ দ্য মেইন জায়গায় কাজ করেছি। বাকি যারা আছেন, আরও 6 জন অভিনেত্রী আছেন আমাদের সাথে, যাদেরকে পুরোটাই আসলে একটা প্রমোশনাল স্ট্র্যাটেজিতে রিভিল করবে। তবে মনে হয় আমি মাসুমা রহমান নাবিলার কথা বলতে পারি, সেও আমাদের অন অফ দ্য কাস্ট, কিন্তু সে কি করছেন সেটা আসলে আমরা জানতে চাই না, কিন্তু আপনি বাকি 5 নায়িকার প্রতি যে অবিচার করলেন, এটা আমরা মনে রাখবো, কারণ ওইটাও খুবই আমরা আসলে প্রচারের ক্ষেত্রে আসলে একটু চমক রেখে দিয়েছি, যাতে তারা একসঙ্গে
রিভিল হন এবং সেটা একটা প্রচারণার অংশ এবং আশা করছি দর্শক সিনেমা হলে এসে সিনেমাটা খুব ভালোভাবে এনজয় করবেন। এবং আপনার চরিত্রের নামটা একটু জানতে আমার চরিত্রের নাম বলা লাগবে ভুলে গেছেন? আপাতত আসলেই নায়ক হতে চেয়েছিলেন, অভিনেতা হতে আমি চেয়েছিলেন? অভিনেতা হইতে চেয়েছিলাম। কত বছর নায়কটা বয়স যদি থেকে? নায়কের বিষয়ে তো আসলে আমার খুব একটা ধারণা নেই, বাট আমার কাজ যদি কোনো কিন্তু আপনি তো নায়কদের মতো সুন্দর করে নায়কোচিত যেভাবে নায়কোচিত যে ভাবে আপনি আছেন, যদি নায়কোচিত লাগে তাহলে সেটা একরকম, বাট অভিনেতাই হতে চেয়েছি সবসময় আসলে। কবে ঠিক করেছিলেন? এটা খুবই র্যান্ডমলি, এমন না যে আমি খুবই ডিসিশন নিয়ে অভিনেতা হয়েছি তা না। থিয়েটার করতাম, থিয়েটারের কাজ ভালো লাগতো, থিয়েটারের লোকজন ভালো লাগতো, তাদের সাথে মিশতাম এবং সেখানে কাজ করতে করতে টুকটাক অভিনয় করা এবং ওটা করতে করতে অভিনয়ের প্রতি প্যাশন তৈরি হওয়া এবং একটা পর্যায়ে এসে মনে হলো যে না, হয়তো প্রফেশন হিসেবে নেওয়ারও রিস্ক নেওয়া যেতে পারে আর কি। অ্যান্ড দেন এভাবেই মানে অভিনেতা হওয়ার পথে আর কি অগ্রসর হয়েছিলাম আর কি। মেহেদী হাসান হৃদয়ের সাথে প্রথমবারের মতো আপনার কাজ। ইয়া, এটা আমার প্রথম কাজ। তিনি এর আগে বরবাদ বানিয়েছেন, সুপারস্টার শাকিব খানকে নিয়ে বানিয়েছেন, এবারে রাক্ষস বানালেন। সিয়াম আহমেদ ছিলেন, আপনি ছিলেন, এবং মানে আপনাকে এবং সিয়াম আহমেদকে বলা যায় যে এই সিনেমায় সব থেকে গুরুত্বপূর্ণ দুটো জায়গায় দর্শক দেখেছে, যে কারণে আপনাদেরকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা, আপনাকে নিয়ে অনেক বেশি ইতিবাচক আমরা সাড়া দেখেছি দর্শকদের মধ্যে। আপনার কাছে জানতে চাই ডিরেক্টরের রিভিউটা কেমন? আমি আসলে এই পার্টিকুলার ফিল্মে সবসময় আমরা কোলাবোরেশন করে কাজ করি, বাট এই ফিল্মে আমি আসলে হৃদয়কে ফলো করেছি, মানে ইটস কমপ্লিটলি হৃদয় ডিরেক্টর হিসেবে তিনি কেমন? আমার কাছে মনে হয়েছে ভীষণ কমিটেড, ভীষণ রকম কমিটেড। সে যে ক্রাফটটা বানাতে চায় সেই বিষয়ে সে খুব ভালোভাবে জানে এবং সেইটা তার অভিনেতা অভিনেত্রী, তার টিম মেম্বার, তাদের ক্রু মেম্বার থেকে যা যা ক্রিয়েটিভ বের করা দরকার সে তার চাহিদা মতো বের করতে পেরেছে এবং প্রডিউসারও তাকে সেই সাপোর্টটা দিয়েছেন, যার জন্য রাক্ষস এতটা এই হয়ে উঠতে পেরেছে বিকজ অফ ওর ভিশন। ওর যে ভিশনটা দেখেছে সেই ভিশনটা, আমাদের নানা রকম থাকে সাপোর্ট সিস্টেমের কারণে অনেক কিছুর একটু ঘামতি থাকে, বাট স্টিল আমরা কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি, মানে আমাদের যে ভিশনটা ছিল সেই ভিশনের কাছাকাছি থাকার চেষ্টা করেছি। তো সেই জায়গা থেকে হৃদয়কে আমি খুবই স্যালুট জানাই যে সে তার কমিটমেন্টটা বজায় রেখেছে এবং সে আমাকে চরিত্রটাকে যেইভাবে পোট্রে করতে সহযোগিতা করেছে তাতে যা দেখা যাচ্ছে পুরোটাই আসলে হৃদয়ের ক্রেডিট। আমরা জাস্ট আমাদের পারফরমেন্স করেছি, ও যেটা চেয়েছে সেইভাবে করার চেষ্টা করেছি। অ্যান্ড হ্যাঁ, হৃদয় অবশ্যই অবশ্যই আমার কাছে মনে হয় যে সামনের দিনের কমার্শিয়াল সিনেমার জন্য খুব ভালো একটা অ্যাসেট। যারা সিনেমায় যায় তারা শুধু সিনেমায় না, আসলে একটা আর্টিস্ট যখন টেলিভিশনে নিয়মিত হন তখনই তার সাথে মঞ্চ দলের একেবারে বিচ্ছেদ হয়ে যায়। আপনি তো সিনেমাও চলে গেছেন, আপনার মঞ্চের কি অবস্থা? খুবই বাজে অবস্থা, এটা ট্রু। কারণ হচ্ছে প্রায় না মাঝখানে 24 এবং আমাদের অভ্যুত্থান মিলে আসলে থিয়েটারও একটু সীমিত হয়ে গিয়েছিল। আমি লাস্ট মনে হয় শো করেছি 2023-এ, সো এরপরে লাস্ট 2 বছরে আসলে কোনো শো করা হয়নি। আমরা এরপরেও একটা উদ্যোগ নিয়েছিলাম, আমার যেই রেপার্টরি দল যাদের সাথে একটু কাজ করি, আমার এখনো 2-3টা শো আছে যাদের সাথে। সো সেখানে ওই প্রজেক্টটাও মানে রিসেন্টলি আমাদের একটা শো করার কথা ছিল, বাট সেটাও করা হলো না একটা জটিলতায়। তো একটু দূরেই আছি সত্যি, মানে ফিরবেন? খুব ইচ্ছা আছে সব কিছু মিলে যদি হয়, কারণ আগের মতো হয়তো একটানা কাজ করব না, বাট এমন ইচ্ছা আছে যে 3-4 মাসে একটা প্রজেক্ট রেডি করে একটানা শো করে 10-12টা শো বা 15টা শো করে সেই প্রজেক্ট, বাট ইচ্ছা আছে। মানে থিয়েটারের ইচ্ছাটা মরবে না বিকজ অফ ওখানে ওটা আসলে অভিনেতার জায়গা, মানে পারফরমেন্স করার জায়গা। সো সুযোগ হলে অবশ্যই করব। দর্শকরা যে আপনাকে ভালোবাসতে শুরু করেছে, এই ভালোবাসার খেলা চলতে থাকুক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজ আমাদের দিন প্রতিদিনের আনন্দ আড্ডায় আসবার জন্য। আবারও আশা করছি শীঘ্র আপনার সাথে দেখা হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনারাও ভালো থাকবেন। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন কবি মায়া অ্যাঞ্জেলোর একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, কারো জীবন আকাশ মেঘে ঢেকে গেলে রংধনু হওয়ার চেষ্টা করুন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আচ্ছা, 8টা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।